ডিজিটাল দুর্গাপুর। আজকে নিউজ ডিজিটাল দুর্গাপুরে আপনাকে স্বাগত। মেরা ভারত মহান পার্টির সর্বভারতীয় সভাপতি হিসাবে সুব্রত ভৌমিক, আপনি একজন আজকে একটা স্পেশাল ডে আপনার কাছে। আপনার নিউজ পেপার যুগান্তকারী ভাবনা তার প্রকাশ আগামীকাল, কি বলবেন এই বিষয়ে? একজন এডিটর হিসেবে মান্যতা পেলেন আপনি, আপনি তো সর্বভারতীয় সভাপতি ছিলেনই, এডিটর হিসেবেও মান্যতা পেলেন, কি বলবেন? নমস্কার, আমি সর্বভারতীয় সভাপতি নয়, শুধু আমি এই পার্টির ফাউন্ডার, মানে প্রতিষ্ঠাতা। একদম। আর যেখানে দীর্ঘ 2 বছর ধরে আমার এই আজকে 3 বছরে পা দিল এই পার্টিটা তৈরির পিছনে, এবং যুগান্তকারী ভাবনা কালকে থেকে আমার পেপার আজকে ছাপাতে চলে গেছে, কালকে আমার পেপারটা লঞ্চ হয়ে যাবে। তা আমি বেশি এখন করতে পারিনি, কারণ একটা কথা হচ্ছে, সর্বপ্রথম কথা হচ্ছে একটা ইকোনমিক ব্যাপার আছে, সেই কারণে আমি বেশি করতে পারিনি। আস্তে আস্তে যখন আমার হবে, এই পেপারটাকে আমি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, আমি এগুলোকে তুলে ধরবো। আচ্ছা, 10 ও দেশের সেবায় আপনি নিজেকে নিয়োজিত করেছেন। আপনার রিটায়ারমেন্ট অবসরকালীন জীবনযাপন করার সাথে সাথেও আপনি দেশের জন্য এত ভাবনা চিন্তা করছেন। এই যে চারিদিকে একটা বিশৃঙ্খলা বাংলা জুড়ে এসআইআর নিয়ে, স্পেশাল ইন্টেনসিভ সিস্টেমটার জন্য যে মানুষকে এতটা হয়রানির শিকার হতে হচ্ছে, যেখানে লজিক্যাল ডিসপেন্সি বলে একটা ওয়ার্ড আপনারা শুনতে পাচ্ছেন, আমরা সবাই শুনতে পাচ্ছি। টাইটেল একটা শব্দ বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে, যেখানে চট্টোপাধ্যায়, চ্যাটার্জি বা ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, মুখার্জি, মুখোপাধ্যায়, কী বলবেন স্যার এই বিষয়ে? দেখুন স্যার, যেটা তৈরি হচ্ছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছে কাকে, না আমাদের একটা নির্বাচন কমিশন দপ্তর আছে, নির্বাচন কমিশন আধিকারিক আছে, তারপরে যার যার এরকম আছে সেই আধিকারিক সবাইকে নিয়ে টিম তৈরি করে, যেমন আমাদের সংবিধান হয়েছিল, আমাদের পরশুদিন সোমবারে আমাদের সংবিধান, সেই সংবিধানে কারা ছিলেন, একদম টপে রেখেছিলেন ডক্টর বি আম্বেদকর। কেন? উনি একজন বিচক্ষণ মানুষ, উনি বিদেশ থেকে বিলেত পাঠটা করে এসছেন, বিলেত ব্যারিস্টার ছিলেন। যাই হোক, 20 জনের একটা তদানীন্তন সময়, তখনকার সময় 20 জনের একটা মেম্বারশিপ নিয়ে এই সংবিধানটা তৈরি হয়েছিল। এবার স্যার, এই যে স্যারটা করছে, এই স্যারটাও কিন্তু একটা পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যেই আছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, 2002 সালের পর 2025 সাল, দীর্ঘ 23 বছর সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুই দেখলো না। হঠাৎ করে বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে জনসমীক্ষার নিরীক্ষে তারা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এপিক নাম্বারগুলো চেক করতে শুরু করলো। এত লং প্রসেস এতদিন ধরে করা হয়নি, যেখানে একটু ডিস্টার্ব তো থাকবেই, কি বলবেন এই বিষয়ে? সবচেয়ে বড় কথা কি, দেখুন স্যার যেটা করার নিয়ম সেটা হচ্ছে 20 বছর বাদে বাদে আমাদের তা, এবং প্রত্যেক 5 বছর বাদে বাদে আমাদের জনগণনা করা উচিত। আদিম সুমারি যেটা আমরা বলি, হ্যাঁ, কিসে কোনটা আদিম সুমারি বলে আমরা জনগণনাকে বলি, রাইট। এটা আগে আমি করেছিলাম, আমি যখন 75-এ পাস করি, তখন আমি মানে কলেজ যখন করি, কলেজে যখন ছুটি থাকতো, আমাকেও আমার সোদপুরে পানিহাটি কনস্টিটিউশনে বাড়ি, সেখানে আমিও করেছিলাম। কিন্তু পরে আমি চিন্তা করে দেখলাম যে এরা তো ভুল করছে, জনগণনাটা কেন করছে না? তাহলেই তো প্রত্যেকের সব কিছু বেরিয়ে যায়। দেখুন, যে বাড়িতে নিউবর্ন বেবি হয়, আমাদের তৃতীয় লিঙ্গ কিন্তু খবর পেয়ে যায় যে এই বাড়িতে কি করে। আমরা চিন্তা করুন তো, আজ থেকে 50, 60, 70, 75 বছর আগেও তারা তৃতীয় লিঙ্গ ছিল, যে এই বাড়িতে তাহলে সেখানে যে এখানে এত লোক জন্মচ্ছে, করছে, কত কি আসছে, বাইরে থেকে কে আসছে, ভেতর থেকে কে আসছে, এটা নিয়ে তারা কোনো কিছু নেই। তাই এটা তো আজকে একদিনের ঘটনা নয়, এটা বহুদিন ধরে হয়ে আসছে। সেই 1947-এর পরে যখন দেশ ভাগ হয়েছে, আজকে 2026, পাক্কা 79 বছর এই জিনিসটা চলছে। এটা কি সুরাহা আছে? এটার একমাত্র সুরাহা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা স্টেটের যে চিফ মিনিস্টার এবং গভর্নর, বিশেষ করে গভর্নরকে প্রত্যেক সচেতন হতে হবে, এবং প্রত্যেক মাসে গভর্নরকে একটা রিপোর্ট দিতে হবে, যে দপ্তর, এই যে জনগণনা দপ্তর আছে, সেখানে রিপোর্ট দিতে হবে। তারা কি করবে? প্রধানমন্ত্রীকে, এবং তাদের প্রধানমন্ত্রী সেটা লোকসভায় করে, তারপরে প্রেসিডেন্টকে, চেয়ারম্যান অনারেবল থাকে, ইন দ্য চেয়ার যে থাকে, পার্লামেন্টের যে অধ্যক্ষ থাকে, তার কাছে রিপোর্ট জমা দিলে রাজ্যসভায় পাশ হলে তখন রাষ্ট্রপতির কাছে পাঠাবে যে এই স্টেট থেকে আমি এই জনগণনা পেয়েছি। এবং আমাদের যে 28টা স্টেট আছে, এইভাবে সিস্টেমে, যে একটা সিস্টেমে প্রত্যেককে যেতে হবে। আচ্ছা, বাংলা বিদেশি বাঙালিদেরকে যে বিভিন্ন রাজ্যে
পরিযায়ী শ্রমিকদের ছাড়াও বাংলায় কথা বললে উড়িষ্যা, গুজরাট, বিভিন্ন মধ্যপ্রদেশ, ইউপিতে, বিহারে এত অত্যাচারিত হতে হচ্ছে, নিপীড়িত হতে হচ্ছে। তারপরেও কোনো সরকার, রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার, কোনো সরকারই এই তাদের পক্ষে দাঁড়াচ্ছে না। বা রাজ্য সরকার যদিও বলছে যে আমরা পরিযায়ী শ্রমিকদের আমরা 5,000 টাকা করে ভাতা দেবো, অনেক কিছুই বলছে, এখনও যেটা চালু হয়নি। কিন্তু এই প্রধানমন্ত্রী আমরা তো সাংবাদিক নিরপেক্ষই বলছি আপনাকে, এই যে বাঙালিদের নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, একটা প্রভাত প্রতিম পুরুষ, ওনাকে বলছেন বঙ্কিম দা, কি বলবেন এই বিষয়ে? এবার শুনুন, একটা ঘটনাটা কি জানেন তো, আমি আপনাকে পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যখন স্বাধীনতা পেয়েছি, তারপরে তো আমাদের জন্ম। এই স্বাধীনতার যারা এখন এই সমস্ত পার্টি করে যে সমস্ত পদ গ্রহণ করে আছে, যে অলংকার করে আছে পদগুলোকে, তারা তো স্বাধীনতাটাকে বোঝেনি, জানে না। হয় স্বাধীনতার পরেই তারা জন্মেছে, কেউ 50-55, এখন যারা আছে, আমাদের যে প্রধানমন্ত্রীর কথা বললেন, উনি স্বাধীনতার পরেই জন্ম, কেন ওনার 75 বছর, তাহলে স্বাধীনতা হয়েছে উনার, তাহলে স্বাধীনতার 2-3 বছর বাদে উনি জন্মগ্রহণ করেছেন। আমাদের চিফ মিনিস্টার দেখুন, উনি দীর্ঘদিন পলিটিক্স নিয়েই আছেন, কেন ওনার কলেজ জীবন থেকে উনি পলিটিক্সেই আছেন। এই পলিটিক্সের জন্য উনি ওনার সংসার পাতেনি এবং বহু কাজ উনি। এখন ঘটনাটা কি, পরিযায়ী শ্রমিক, এখন বাংলায় যদি কাজ না হয়, বাংলাতে আর বহু লোক চলে আসতো, বাংলা থেকে বহু লোক যাচ্ছে। এবার পরিযায়ী শ্রমিক কারা, কিসের পরিযায়ী শ্রমিক? তারা কি বিদেশ থেকে এসছে নাকি? তারা তো দেশের একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে কাজের, পেটের সংস্থা, রুটি রোজগার। যেমন যে মন্ত্রীতে আছে, তার তো রুটি রোজগারের অভাব নেই, কোনোভাবে একটা সিলেকশন করে দিল, ইলেকশনের মাধ্যমে সিলেকশন হয়ে গেল, এবার সে 5 বছর বলতো কি না, আমাকে গাড়ি দেবে, এই দেবে, সেই দেবে, দুনিয়ার সব কিছু আমি পেয়ে যাব, অতএব আমি বেশ ভালোভাবে ভোগ করব। তার মানে কি, একটা পার্টিতে তাকে দাঁড় করিয়েছে, কিন্তু তার সেখানে অবদানটা কোথায় থেকে? মানুষ একবার আমরা কি করি দেখেছি, যে ছোটবেলায় কোন রকম পার্লামেন্টের ভোট হতো, কে একজন আসতো, 5 বছর আর তার ইয়ে নেই, কেন হবে সেটা? আর বঙ্কিমদা যেটা বলছে, ওরা তো কালচারেই জানে না। আমি বিশেষ করে বলবো, আমাদের নরেন্দ্র মোদী যে প্রাইম মিনিস্টার হয়েছেন, উনি তো জনসংঘ RSS করতেন, সেখান থেকে ওনাকে ইলেক্ট করে, বলছেন যে সিলেকশন করে, ইলেকশন দিয়ে গুজরাটে উনি করেছেন। তারপরে কি করেছেন না করেছেন গুজরাটবাসীরা জানে। এখন এসছেন আমাদের দেশে প্রধানমন্ত্রী হয়ে, 11 বছর পরে উনি যে প্রত্যেকটা স্টেপ নিয়েছে, কোন স্টেপ কি কার্যকরী হয়েছে? কালকে এই তো ইউটিউবে আপনারা মাঝে মাঝে দেখবেন, আদানি কোথায় ছিল, কোথায় দাঁড়িয়েছে, তারপরে কোথায় ছিল, মোদি কোথায় ছিল, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাহলে এটা কেন হবে? একটা সিস্টেমে, আমি প্রথম থেকে বলে আসছি যে একটা সিস্টেমের মধ্যে চলুন। কেউ আমরা বলতে পারি যে দেশের নিরাপত্তা যেখানে রয়েছে, দিল্লি ভারতবর্ষের রাজধানী, যেখানে একটা 11 বছর মেয়েকে গোলাপ ফুল বিক্রি করছিল রাস্তায়, সেখানে একটা দিল্লির মতো শহর যেখানে নিরাপত্তায় মরা চারিদিকে, যেখানে রাজ্য সরকার কেন্দ্র সরকার দুটোতেই বিজেপির সরকার, সেইখানে দেখা যাচ্ছে যে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যাওয়ার এবং তাকে রেপ করে আবার অবচেতন অবস্থায় ফেলে দেওয়া হলো। এই যে নিরাপত্তার অভাব, আর স্টেট দোষ দেয় দিল্লিকে, দিল্লি দোষ দেয় স্টেটকে। আরে সেটার থেকে তাহলে পুলিশ প্রশাসন কেন? পুলিশ প্রশাসনটা কিসের জন্য? তার মানে নিরাপত্তা কেন্দ্র সরকারও দিতে পারছে না। হ্যাঁ, রাজ্যগুলোকে দোষ দিলে হবে না। না, নিজের যে সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ, তারাও নিজের খোদ দিল্লিতে নিরাপত্তা নেই। একটা 11 বছরের মেয়েকে ধর্ষণ হতে হয়, রাস্তায় পড়ে থাকতে হয়, চিন্তা করুন। এবং কত এজেন্সি আছে, ওদের কত রকম আছে, দিল্লি পুলিশ আছে, CRPF আছে, CRP আছে, আছে নানা টানা, কত নাম নেওয়া যায়, কত নাম। এত সিকিউরিটি বেস্টরি থাকা সত্ত্বেও ওপেন রাস্তায় এটা হচ্ছে। আর যেটা হচ্ছে, বিভিন্ন দেশ এই মুহূর্তে যেভাবে 3য় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, ভেনেজুয়েলাকে যে আক্রমণ করে দিল আমেরিকা, এটা কি আপনি গণতন্ত্র বলবেন? না, এটাকে আমেরিকা তো চিরকাল আপনি দেখে এসছেন, নিজের সুবিধা যেখানে হবে সেখানে জোর করে সবকিছু করছে। এই যে বলছি, ইরানকে আমি তেলের খনিগুলো নেওয়ার জন্য তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কেন 1992 সালে কি করেছিল জর্জ বুশ? কি করেছিল? সিনিয়র জজ বুশ, হ্যাঁ, সিনিয়র জজ বুশ একদম পুরো করে দিয়ে, দুলিশাত করে দিয়ে তারপরে সে করলো। কিন্তু তারাই তৈরি করেছে আপনার, এই ওদেরকে যে খতম করে দিয়েছে, ওদের রাষ্ট্রপতিকে যে লাদেনকে ওরাই তৈরি করেছে, ওসামা বিন লাদেন, তারপরে সাদ্দাম হুসেন, ওই কিন্তু আবার কিন্তু ওর
যেহেতু মুসলমানরা 4-5টা বিয়ে করে, যার জন্য ছোট বউ ওর 60 বছর, ছোট বউয়ের বয়স 20 বছর, ধরে কি ও নিজেই তখন এক মানে ঘরের শত্রু বিভীষণ বলি, সেরকমই ওদের কাজ। আর আপনি যেটা বললেন বিবেক, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেখুন উনি হচ্ছেন সাহিত্য সম্রাট। আপনার ছোটবেলায় দেখেছেন, আমার ছোটবেলায় দেখেছি, আমার বাবার বয়সে আমি দেখেছি, আমার ঠাকুরদা, তার ঠাকুরদা, তারা একমাত্র জানেন। এখনো ওনার লেখা বন্দে মাতরম গান আমরা বলি। আর আর কে একজন বলছিল যে ওনার এডুকেশন, আরে প্রথম বাংলার প্রথম ইয়ে হচ্ছে বিএ পাস। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বিএ পাস করেছে আমাদের এই ভারতবর্ষে। তখন সে ম্যাজিস্ট্রেট, উড়িষ্যার ম্যাজিস্ট্রেট। ও কেউ জানে ওদের সম্বন্ধে ওরা কি করেছে না করেছে? ওরা কিচ্ছু জানে না, এটা আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি। যারা ভারতের সংস্কৃতি, ভারতের কৃষ্টি, ভারতের ইতিহাস জানে না, তারা এই মনীষীদেরকে দাদা ভাই বলে সম্বোধন করছে, যেটা খুবই লজ্জাজনক, নক্কারজনক। প্রতিবাদ তো দেশ জুড়েই হয়েছে, শুধু বাঙালি না, দেশের দিকে দিকেই প্রতিবাদ চলছে। মেরা ভারত মহান পার্টির একটা নতুন দিক খুলে গেছে, যুগান্তকারী ভাবনা। তার একটা মিডিয়া, তার একটা প্রিন্ট মিডিয়া, যেটা সম্পাদক আপনি নিজেই। একদম একদম। কেন এটা আমি চিন্তা করে দেখলাম যে পার্টির তরফ থেকে তো পেপারে ছাপাবেই, আমি নিজেই একটা ইয়ে করে আমি পার্টি। আচ্ছা, আসন্ন বিধানসভা নির্বাচন, মেরা ভারত মহান পার্টির সভাপতি হিসাবে আপনি কতগুলো প্রার্থী দিতে চান? সোদপুরে তো আপনি দাঁড়িয়েছিলেন ভোটে, এরপরে নির্বাচনে আপনি আপনার যে বাসস্থান এখন দুর্গাপুরে, যেখানে আপনি বর্তমানে রয়েছেন, সেই দুর্গাপুর এবং আমি এখানে ভাড়া থাকি, হ্যাঁ, আপনার কি কোনো চিন্তা ভাবনা রয়েছে? আমার একটা চেষ্টা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে কোথাও কোনো বিধানসভায় আপনার দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে? দেখো, একটা কথা তোমাকে আমি পরিষ্কার করে বলি, তুমি তো একজন বড় সাংবাদিক, নো ডাউট তুমি একজন বড় সাংবাদিক, এবং দুর্গাপুরে কেন, সারা পশ্চিমবঙ্গে তোমার একটা ভালো ইয়ে আছে। এবং ব্রাহ্মণ জন্মেরও আগে সতীদাহ প্রথার এটার ব্যাপারে আলোচনা চলছিল, তখন রাজা রামমোহন রায় এসে এই সতীদাহ প্রথাটাকে বিলুপ্ত করে, যে না এই প্রথা চলবে না, এটা ব্রাহ্মণ সমাজে, এবং ব্রাহ্মণরাই তারা এই সমস্ত যারা আছে তাদেরকে জ্বলন্ত জ্বালিয়ে দিচ্ছে। এটা কেউ ভাবতে পারে? একটা আপনি দেখবেন তো ধূপকাঠির বা একটা সিগারেটের ছ্যাঁকা যদি লাগে আপনার চামড়ায়, কিরকম পরিস্থিতি হয়? তাহলে আপনি চিন্তা করুন, 1600 রাজা রামমোহন জন্মের আগে, আপনি গেলে, আমি আপনাকে এই যে গুগল আছে খুলে দেখুন, রাজা রামমোহন রায়ের জন্মের আগে হয়েছে সতীদাহ প্রথা। তারপরে উনি এসে এটাকে রূপ দিয়েছে। কেন একজনকে, যেমন নিউটন করেছে কি, মাধ্যাকর্ষণ শক্তি কি না, উপর থেকে নিচে আপেল পড়ে, এটা উনি করে দিয়েছে। তা কি নিউটনের আগে জানতো না? 10,000 বছর, 20,000, 50 বছর আগে জানতো না যে মাধ্যাকর্ষণ শক্তি বলে কিছু আছে? কিন্তু উনি এটাকে প্রমাণ করেছে যে না, এইভাবে এটা হয়। আচ্ছা, মেরা ভারত মহান পার্টি সব দলগুলোই, রাজনৈতিক দলগুলো কয়েকটা দফা দেয়, যেমন ভোটের সময় এই করব। আপনার 5 বা 10 দফার দাবি থাকতেই পারে, সেটা কি কি যদি আমাদের একটু বলেন? হ্যাঁ দেখুন, দেখো আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলছি, আমার পার্টির সেরকম কোনো ইকোনমিক পাওয়ার নেই, এবং জনগণ বলতে যারা আমার কাছে আসছে ওদেরকে বলেছি, ভাই তোমরাই খরচাপাতি করো, যে কেন এই পার্টি একদম ন্যাশনাল পার্টি বলতে, মানে একদম দিল্লি থেকে, না খোদ দিল্লি থেকে এটা রেজিস্টার্ড হয়েছে। অতএব যে কোনো ভারতবর্ষের যে কোনো স্টেটে আমি বিধানসভা, লোকসভার লোক দিতে পারবো এই পার্টির মাধ্যমে, মেরা ভারত মহান পার্টির। অতএব যে যে লোক দাঁড়াবে, আমি তোমার মাধ্যমে বলে দিচ্ছি, যারা দাঁড়াবে পশ্চিমবঙ্গে তারা আমার সাথে যোগাযোগ করবে। আমার কালকে থেকে আমার পেপার বেরোচ্ছে, আমার নিজস্ব কার্ড আছে, সমস্ত কিছু, আমার টেলিফোন নাম্বার, একটা বিএসএনএল, একটা জিও ফোন, বিএসএনএল নাম্বার 9434147756, এবং জিওর নাম্বার 62156297154425। আরেকবার বলছি, 6297154425। এটাতে যোগাযোগ করলে কে কোথা থেকে দাঁড়াবে আমাকে পরিষ্কার জানিয়ে দেবে, আমি তাদেরকে সেইভাবে সেখান থেকে দাঁড়াবো। হ্যাঁ, পার্টিতে তোমরা একটা তো পার্টিতে কিছু দিতে হয়, কেন এগুলো পরবর্তীকালে অডিট করতে হয়, যে এই জায়গায় এখানে কত খরচা হয়। যেমন রিসেন্টলি আমাকে চিফ ইলেকশন কমিশন থেকে অলরেডি চিফ ইলেকট্রাল অফিসারকে এরা বলে দিয়েছে, প্রত্যেক পার্টিকে পাঠাও, তাদের অডিট করে এই করে পাঠাতে হবে। তা আমি অলরেডি কিছু কাগজপত্র ইয়ে করে পাঠিয়ে দিয়েছি, এবার এটাকে আইটিআর ফিল আপ করে দিতে হবে। আচ্ছা, আপনি সর্বভারতীয় সভাপতি, ন্যাশনাল একটা পার্টি, যেখানে সুরক্ষার প্রয়োজন, আপনাকে বডিগার্ড প্রোভাইড করার জন্য কোন ক্যাটাগরিতে কিছু কি নিরাপত্তা দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমাকে, যেমন আমি পার্লামেন্টে যখন ভোটে দাঁড়িয়েছিলাম, আমি ডিজিকে চিঠি করেছিলাম, ওয়েস্ট বেঙ্গল ডিজি, পুলিশ কমিশনার কলকাতা, এবং পুলিশ কমিশনার কলকাতা আরেকজন যে হোম সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে চিঠি করেছিলাম যে আমি মেরা ভারত মহান পার্টির একজন অল ইন্ডিয়া সভাপতি, ফাউন্ডার, আমাকে
আমার সিকিউরিটি গার্ড দেওয়া হোক। আমার যে সমস্ত ডকুমেন্টস ছিল দিল্লি থেকে, যে ডকুমেন্ট, কেন একটা চিঠি করলেই তো হবে না, তাদেরকে তো ডকুমেন্টস দিতে হবে, তারা তো শিক্ষিত লোক। তাকে ডকুমেন্টস দিয়ে করেছি। আমার বাড়িতে স্পেশাল ব্রাঞ্চে সোদপুরে ব্যারাকপুর থেকে বললো, আমাকে দুদিন কন্ট্যাক্ট করেছিল, তাহলে আমি এখন দুর্গাপুরে আছি, আমি দুর্গাপুর থেকে যবে যাব আপনাকে তার আগের দিন বলে দেবো, আপনি পরের দিন এসে কি কি আপনার বলার আছে আমার সাথে কথা বলে যা করার করবেন। তখন ওরা বললো, হ্যাঁ আমাদের কাছে অর্ডার এসছে, আমরা পুলিশ ডিজি এবং পুলিশ কমিশনার বলেছে, আমাদের ব্যারাকপুর কমিশনার অফ পুলিশ আমাকে স্পেশাল ব্রাঞ্চ থেকে পাঠিয়েছে, উনি সাথে এবং ওনার সাথে দুজন কনস্টেবল এসেছিলেন। যাই হোক, এলো, কথাবার্তা হলো, বললো আমরা পাঠিয়ে দিচ্ছি আপনার এটা রিপোর্ট। তারপরে ঠিক যখন আমার নমিনেশনটা সাবমিট করেছি তারপরের দিনই ওরা আমার সাথে যোগাযোগ করে আমার সিকিউরিটি গার্ড লাগিয়ে দিয়েছে। এবার আমি আরেকবার এসে আসানসোল কমিশনারটাকে যে চিঠি করেছি, আমি তখন এইখানে কোয়ার্টারে থাকতাম, ডিবিসি কোয়ার্টারে থাকতাম। ওরা বললো আপনাকে একটা নোটিশ দিল, আপনাকে এটা ছেড়ে দিতে হবে। কেন না, এখানে আমাদের নতুন একটা ক্রিটিক্যাল থার্মাল প্রজেক্ট হবে 800 মেগাওয়াটের, তাই আপনাকে। আর হ্যাঁ হ্যাঁ, আপনাদের যা প্রয়োজন যা দরকার বলে দিয়েছেন, আমি ছেড়ে দেবো। নমস্কার, এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।